কি হলো? তোরা সবাই চুপ কেন? কেমন লাগলো এই ভূতের গল্প? কেউ তো বললি না কিছু আমাকে। খুব ভালো লেগেছে জেঠু, কিন্তু একটু একটু ভয়ও লাগছে। হ্যাঁ জেঠু, দারুণ লেগেছে। তাহলে তো খুব ভালো। তোদের ভালো লেগেছে এই কথা শুনেই আমার মন ভালো হয়ে যায়। কিন্তু এই বল, তুই এত চুপচাপ কেন বসে আছিস? আসলে জেঠু, আমার না খুব ভয় করছে। আমি বাড়ি যাব। এখন সবাই নিজের নিজের বাড়িতে যা। অনেকটা রাত হয়ে গেছে। এখন না বের হলে তোদের বাড়ির সবাই চিন্তা করবে। কিন্তু জেঠু, আমার খুব ভয় লাগছে। আরে, কিচ্ছু হবে না। তোরা তিনজন গল্প করতে করতে চলে যা। আর হ্যাঁ, লালটু এবং আকাশ, তোরা বল্টুর থেকে বড়, তাই তোরা ওকে ভালো মতো বাড়িতে পৌঁছে দিবি, কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চল সব। হ্যাঁ হ্যাঁ, চল। এই বলে তারা তিনজন নিজেদের বাড়ির দিকে রওনা দিল, আর বরুণ জেঠুও নিজের বাড়ির দিকে যেতে লাগলো। তিন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তা বেশ অন্ধকার ছিল, পুরো রাস্তা ফাঁকা। তোদের কি মনে হচ্ছে না আজকে রাস্তায় একটু বেশি অন্ধকার? হ্যাঁ, ঠিক বলেছিস। আজকে যদিও অমাবস্যা, তার জন্যই আলো নেই। এই বলেই তারা দেখল তাদের সামনে একটা মস্ত বড় গাছ। বল্টু এমনিতেই খুব ভয় পেয়েছিল, আর এরকম পরিস্থিতি দেখে সে আরো বেশি ভয় পেয়ে গেল, আর ভয়ে চুপ হয়ে গেল। কিন্তু হঠাৎ করেই সে জোরে চিৎকার করে উঠল, ভূত! এটা কি বলছিস তুই? আকাশ, ওই দেখ, গাছের পেছনে ছোট্ট মেয়ের ভূত দাঁড়িয়ে আছে। কোথায়? ওই যে, ওখানেই। আর আরে ভূত নয়, সে আমাদের মতনই একজন মানুষ। চল, তাড়াতাড়ি বাড়ি চল। বল্টু, তুই খুব ভিতরে, শেষে কিনা একটি মেয়েকে দেখে ভয় পেয়ে গেলি। এরপর তারা নিজের নিজের বাড়িতে চলে গেল। কিন্তু অদ্ভুত বিষয় এই যে সেই মেয়েটি এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল, আর জোরে জোরে হাসছিল। পরের দিন তারা তিন বন্ধু আবার সময় মতো মিতালি সংঘ ক্লাবে চলে আসে। ভূতের গল্প শুনবে এই কারণে। তারা বসে একে অপরের সাথে গল্প করছিল। তখনই বরুণ জেঠু সেখানে চলে আসে। তোরা চলে এসেছিস? সত্যি, তোদের মতো ভূতের গল্প শোনা প্রেমী খুব কম জনই আছে রে। তুমি ঠিকই বলেছ বরুণ জেঠু, ভূতের গল্প না শুনলে তো আমাদের ঘুমই আসে না। কিন্তু বরুণ জেঠু, আজ তুমি আমাদের কোন গল্প শোনাবে? যেটা ইচ্ছা হয় গল্প শুনিও জেঠু, কিন্তু একটু কম ভয়ের গল্প, কারণ আমার অনেক ভয় করে। আচ্ছা, আজ আমি তোদের একটি ছোট্ট মেয়ের গল্প শোনাব। সে একদম তোদেরই মতো ছিল, বা তোদের থেকে একটু ছোট। যখন আমি কাজের সূত্রে বাইরে যেতাম এবং সেখান দিয়ে যখন আসতাম, শুনতে পেতাম আমি গ্রামবাসীরা নাকি একটি গাছের পেছনে একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পায়, কিন্তু আমি কখনোই সেই মেয়েটিকে দেখিনি। কিন্তু তোরা তো জানিসই আমি ভূতের ব্যাপারে জানতে কতটা আগ্রহী, তাই আর নিজেকে সামলাতে পারিনি। তাই এই ব্যাপারে জানার জন্য ওই গ্রামেরই একটি বৃদ্ধ লোকের কাছে চলে গেলাম। বরুণ জেঠু সকালবেলা গ্রামের রাস্তা দিয়ে সেই বৃদ্ধ লোকটির বাড়ি যেতে থাকে। কিছু সময় পরে সে পৌঁছে যায় তার বাড়িতে। কেউ আছেন? কেউ কি আছেন? কে তুমি? কাকা বাবু, হয়তো তুমি আমাকে চিনবে না। আসলে আমি কিছু জানার জন্য এখানে এসেছি। ও আচ্ছা, বসুন বসুন, বলুন কি জানতে চান আপনি?
আমি প্রায় শুনি যে গ্রামবাসীরা গাছের পাশে কোনো এক মেয়ের আত্মা দেখতে পায়। আমাকে সেই মেয়েটির রহস্যের কথা কিছু বলুন না। তুমি তাহলে সেই মেয়ের সম্পর্কে জানতে এসেছ? সেই মেয়ের ব্যাপারে জেনে তুমি কি করবে? এরকম কোনো ব্যাপার নেই। আসলে আমার এসব ব্যাপারে আগ্রহ বেশি, তাই কি না? আচ্ছা, সেই মেয়ের ব্যাপারে যদি বলি, সে বড়ই অভাগী ছিল। সেই মেয়েটির নাম রিয়া ছিল। আর জন্মের সময় তার মায়ের মৃত্যু হয়ে গিয়েছিল। সে তার বাবার সাথেই থাকতো। রিয়া নিজের বান্ধবীদের সাথে খেলছে আর তার বাবা খাবার বানাচ্ছে। হা হা হা, কত সুন্দর ফুল! মা, ওখানে যাস না, পড়ে যাবি মা। এখানে আয়, আমি তোকে খাইয়ে দেই। রিয়া দৌড়ে নিজের বাবার কাছে চলে আসে। এই যে আমি চলে এসেছি। এরপর রিয়ার বাবা খুব আদরে তার মেয়েকে খাবার খাওয়িয়ে দেয়। রিয়া মা, আমি এখন কাজে বেরোচ্ছি, আর তুই বাইরে বেরুস না কিন্তু। আমি বাইরের থেকে দরজা আটকে দিচ্ছি। বাবা, আমার এই ঘরে একা থাকতে একদম ইচ্ছা করে না। জানি রে মা, আমি তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে বাবা। রিয়ার বাবা হতাশ হয়ে কাজে বেরিয়ে পড়ে, রিয়াকে ঘরের মধ্যে বন্ধ করে। কিছু সময় পরে বিকেল হয়ে যায়। রিয়ার বাবা বাড়ি ফিরে খাবার বানাতে থাকে। তখনই রিয়া ঘুমিয়ে পড়েছিল। খাবার বানিয়ে রিয়ার বাবা রিয়াকে ডাকতে যায়। মা, ওঠ মা, রিয়া মা, ওঠ। রিয়া আসতে আসতে নিজের চোখ খুলে নিজের বাবার কোলে উঠে বসে পড়ে আর হঠাৎই কাঁদতে থাকে। আরে মা, কি হলো মা, কাঁদছিস কেন? মা, কোথায় তুমি? জানো বাবা, আমি স্বপ্নে মাকে দেখলাম। মা আমাকে ডাকছিল। আমি মার কাছে যাব। বাবা, আমাকে নিয়ে চলো মার কাছে। এই শুনে রিয়ার বাবাও খুব হতাশ হয়ে পড়ে। সে নিজের মেয়েকে শান্ত করানোর জন্য তাকে বাইরে নিয়ে এসে একটা তারা দেখিয়ে বলে, ওই দেখ মা, তোর মা কিভাবে তোর দিকে তাকিয়ে আছে। ওটা আমার মা? হ্যাঁ, সে তাড়াতাড়ি চলে আসবে। চল, আমরা ততক্ষণে খেয়ে নেই, না হলে মা খুব রাগ করবে। হ্যাঁ, চলো চলো। এরপর দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু রিয়ার বাবা ক্লান্ত হওয়ার কারণে ঘরের দরজা ভালো করে বন্ধ করতেই ভুলে যায়। মধ্যরাতে যখন রিয়ার বাবা ঘুমিয়েছিল, তখনই হঠাৎই রিয়ার ঘুম ভেঙে যায়। সে নিজের মাকে দেখার জন্য বাইরে চলে আসে আর সেই তারার দিকে যেতে থাকে আর নিজের মাকে ডাকতে থাকে। মা, ও মা, মা। কিন্তু সামনে একটি বড় গাছের সামনে একটি পুকুরে রিয়া পড়ে যায় আর সেই জায়গায় তার মৃত্যু ঘটে। এটা তো খুব খারাপ হয়েছে মেয়েটির সাথে। হ্যাঁ, সেই সময় থেকেই তার বাবাও শোকে পাগল হয়ে গিয়েছিল। আর তার কিছুদিন পর থেকে মানুষ বলে যে তারা কিছু কিছু সময় সেই গাছের পাশেই মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। ঠিক আছে। জেঠু, সত্যি কি এটা হয়েছিল? হ্যাঁ, শুনেছি তো তাই, কিন্তু কখনো দেখিনি। আচ্ছা, আজ তাহলে আমি আসি রে। এই বলে বরুণ জেঠু নিজের বাড়ি চলে যায়। তখনই হঠাৎ বল্টু বরুণ জেঠুকে ডাকতে থাকে। বরুণ জেঠু, শোনো। কি হয়েছে রে বল্টু? জেঠু, সেই গাছটা কোথায় আছে? সেই গাছ এই যে সামনে যেতে একটা পুকুর আছে, তার সামনেই। ওই গাছের কথাই আমাকে বলেছিল। আজ আসি আমি রে। বরুণ জেঠুর চলে যাওয়ার পরেই তারা তিনজন একে অপরের দিকে তাকাতে থাকে। মানে আমরা যেটা দেখেছিলাম? হ্যাঁ,
সেই মেয়েটি ভূত ভূত। আপনি কিছু কি খুঁজে পেলেন ইন্দ্রজিৎ বাবু? বাঘের পায়ের চিহ্ন আর রক্তের ছিটে ছাড়া তেমন কিছু আর চোখেই পড়লো না রামবাবু। এসব কি বলছেন? শ্যামের কোনো খোঁজই পাওয়া গেল না? কিন্তু আমি আর শ্যাম কাল সন্ধেবেলা এই জঙ্গল থেকে পালাচ্ছিলাম। কিন্তু শ্যামবাবু তো কোনো চিহ্নই খুঁজে পেলাম না আমি, আর এটাই সব থেকে ভীষণ চিন্তার। তাহলে কি বাঘ শ্যামবাবুকে টেনে নিয়ে জঙ্গলের আরো ভেতরে ঢুকে গেছে নাকি? এটা আপনি নিহাত ভুল বলেননি। যাই গিয়ে একবার দেখে আসি এই জঙ্গলের গভীরে কিছু খুঁজে পাওয়া যায় কিনা। জঙ্গলের এত ভেতরে ভাঙাচোরা ঘরটা কার? এটা তো আমি জানি না। চলুন গিয়ে দেখে আসি। না না, আমি ওখানে যাব না। এই বাড়িটাকে দেখেই আমার মনে হচ্ছে যে তেনারা ওখানে থাকেন। তেনারা? তেনারা কারা? সেই তারা যাদের নাম মুখ দিয়ে বলতে নেই। ও, তেনারা বলতে আপনি ভূতের কথা বলছেন? সেই আপনি নামটা বলে ফেললেন। এই নাম করেই তো শ্যাম বরবাদ হয়ে গেল। না না, ওই বাড়িতে আমি যাব না। আরে ভয় পাবেন না রামবাবু, আসুন আমার সাথে। ওই দেখুন, রক্তে মাখামাখি শ্যামের জামার টুকরো। এটা শ্যামবাবুর জামার টুকরো? হ্যাঁ হ্যাঁ ইন্দ্রজিৎ বাবু, হ্যাঁ। না না, আমি এমনটা আর হতে দিতে পারি না। ওই বাঘের হাত থেকে ওই শ্যামগড়ের লোকেদেরকে বাঁচাতেই হবে। আর আর সেজন্য এই বাড়িতে আমাকে রাতে আজ আবার ফিরে আসতে হবে, কারণ বাঘ মানুষের গন্ধ পেলে আবার ফিরে আসবে। আরে বাপরে, বাঘ ধরবার জন্য রাতে আসবেন? আমি কিন্তু আসবো না ইন্দ্রজিৎ বাবু, আপনাকে একলাই আসতে হবে।
এ কি রামবাবু, আপনি এত রাতে এখানে? কিন্তু আপনি তো বলেছিলেন এখানে আসবেন না। শ্যামকে তো হারিয়ে ফেলেছি, আপনাকে হারাতে চাই না। ইন্দ্রজিৎ বাবু, আমাকে মাফ করে দিন। আরে আরে, আপনি কেন ক্ষমা চাইছেন? ওই সময় আমি আপনার সঙ্গে ভালো ব্যবহার করিনি, সেই জন্য। না না, তেমন কোনো বিষয় নয়, বসুন। কথা বলতে বলতে রাত কেটে যাবে। আর যদি বাঘ চলে আসে তো? তখন এটা কাজে আসবে। আপনি বাঘকে মেরে ফেলবেন? মারবো কি না সেটা বাঘ এলে তবেই বোঝা যাবে। না, বাঘকে মারবেন না, মারবেন না আপনি। যে বাঘকে মারবে আমি তাকে শেষ করে দেব। এ কি, হঠাৎ আপনি একই কথা বলছেন রামবাবু? আর আপনার গলার আওয়াজ এত ভারী হয়ে গেল কেন? আমি তোকে শেষ করে দেব, শেষ করে দেব। ও মাই গড, তার মানে রামবাবুই আসল বাঘ? হ্যাঁ, আমি হলাম বাঘ। আমি শ্যামকে শেষ করে দিয়েছি। আমার হাত থেকে এবার আপনি নিজেকে আর বাঁচাতে পারবেন না রামবাবু। সত্যি করে বলুন, আপনি শ্যামকে কেন মেরেছেন? শ্যাম তো আগেই জঙ্গলে বাঘ শিকার করতে আসতো, আর যে বাঘকে শিকার করতে চায় আমি তাকে শিকার করে ফেলি। কারণ বাঘ হলো আমার খুব পছন্দের, আমি বাঘকে খুব ভালোবাসি। হ্যাঁ, কিন্তু কেন? কারণ আমি তো আগে রামগড়ের সার্কাসে বাঘের খেলা দেখাতাম। আমার বাঘের নাম ছিল শেরু। আপনি জানেন, শেরু আমার হাতের খাবার ছাড়া কারুর হাতে খেত না। হঠাৎ একদিন শেরু সার্কাসের থেকে বেরিয়ে এই জঙ্গলের মধ্যে চলে আসে। আমিও জঙ্গলের মধ্যে শেরুকে খুঁজতে চলে আসি, আর এসে দেখলাম তখন কি শ্যাম আমার শেরুকে মারতে চাইছে? শেরু, আমার শেরু। শ্যাম, এটা তুই কি করলি? আমার শেরুটাকে মেরে ফেললি। তারপর শেরুর মৃত্যু হলে ওর আত্মাটা আমার শরীরের মধ্যে ঢুকে পড়ে, আর তারপর থেকে যদি কাউকে বাঘ শিকার করতে আমি দেখি তখন আমি সহ্য করতে পারি না, আর বাঘ হয়ে আমি তাকে মেরে ফেলি। কিন্তু আমি এই জীবন থেকে মুক্তি চাইছি ইন্দ্রজিৎ বাবু, মুক্তি চাইছি। কিন্তু এই অবস্থায় তো আপনাকে আমি মুক্তি দিতে পারবো না। তাহলে কি এর থেকে আমার মুক্তি হবে না? আমি আপনাকে নিয়ে একজন বড় ওঝার কাছে যাব। আমার পূর্ণ বিশ্বাস যে ওনার চিকিৎসায় আপনি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবেন, স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। চলুন আমার সঙ্গে। বাবা, আমি কাল থেকে দেখছি, যখন থেকে তুমি এই মূর্তিটা কিনে এনেছো তুমি কেমন চিন্তায় রয়েছো। বারবার এই মূর্তিটাকেই দেখছো। এই মূর্তিটা এমন কি আছে বাবা? সেটা তো আমিও জানি না আকাশ।
কিন্তু এই মূর্তিটা আমাকে খুব খুব টানছে। এই ছেলেটার মুখের দিকে তাকালে আমার অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই মূর্তিটা তোমার খুব পছন্দ, তাই না বাবা? আরে পছন্দ হয়েছে বলেই তো আর্ট গ্যালারি এক্সিবিশন থেকে 1,00,000 টাকা দিয়ে এটাকে কিনে আনলাম। এই মূর্তিটার দাম 1,00,000 টাকা? বাবা, মূর্তি কোথায় গেল? আরে তাই তো, ওই ছেলেটার মূর্তি তো এই টেবিলেই ছিল, গেল কোথায়? বাবা, ওই দেখো, ওই বাচ্চাটা কাঁদছে। বাবা, ওই দেখো, মূর্তিটা আবার টেবিলের উপর উঠে গেছে। এ তো ভৌতিক ঘটনা বাবা। এ তুমি কোন মূর্তি কিনে এনেছো? না না, এই মূর্তিকে বাড়িতে রাখা যাবে না, রাখা যাবেই না। এই মূর্তিতে ভূত আছে, ভূত। না, ব্যাপারটা খুবই ভয়ানক আর রহস্যময়। এই রহস্যের সমাধান শুধু সত্যপ্রকাশ বাবুই করতে পারেন। আচ্ছা, এটাই হলো সেই রহস্যময় মূর্তি? হ্যাঁ সত্যপ্রকাশ বাবু, আমি এটা ওই আর্ট গ্যালারি এক্সিবিশন থেকে কিনে এনেছিলাম। যদি আপনি কিছু মনে না করেন, এই মূর্তিটা আমি কয়েকদিনের জন্য রাখতে চাই, কারণ আমি দেখতে চাই আপনি যেটা বলছেন সেরকম সত্যি কিছু ঘটে কিনা। হ্যাঁ হ্যাঁ, কয়েকদিনের জন্য কেন, আপনি এই মূর্তি আপনার কাছে রেখে দিন না। আজকের মতো আমি উঠি। বেশ বেশ। হলোটা কি? এখন তো আর লোডশেডিং হয় না। ও মাই গড! কে তুমি? তার মানে শশীকান্ত বাবু ঠিকই বলছিলেন। মূর্তিটার নিচে ছোট্ট করে এস লেখার অর্থ কি? এটা কি কোনো ক্লু, নাকি সংক্ষেপে লেখা আছে শিল্পীর নাম? এই প্রশ্নটার উত্তর আমাকে খুঁজে বার করতেই হবে। তার আগে আমার যাওয়ার দরকার। নমস্কার নমস্কার। আরে কি সৌভাগ্য আমার, আজ বিখ্যাত ডিটেকটিভ সত্যপ্রকাশ বাবু নিজের চরণ ধুলি আমার আর্ট গ্যালারিতে দিয়েছেন। আগে নমস্কার, আপনি? আগে আমি এই গ্যালারির মালিক মধুসূদন গুপ্ত। গুড। আমার আপনার একটু সাহায্যের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, বলুন না, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এই মূর্তিটাকে চিনতে পারছেন? হ্যাঁ,
এ তো আমারই আর্ট গ্যালারির মূর্তি। দুদিন আগে 1,00,000 টাকায় বিক্রি হয়েছে। আচ্ছা, এই মূর্তির নিচে এস লেখা কেন আপনি বলতে পারেন? হ্যাঁ, এস মানে তো বিখ্যাত মূর্তিকার অতনু শঙ্কর। কিন্তু অনেকদিন হয়ে গেল ওনার ব্যাপারে আমি কিছুই জানি না। ফোন করলেও কেউ ওঠায় না। জানি না উনি কোন অবস্থায় আছেন। ও, আই সি। কিন্তু ব্যাপারটা কি সত্যপ্রকাশ বাবু? আপনি এত চিন্তিত কেন? কিছু হয়েছে নাকি? আপনাকে আমি পরে বলবো, তার আগে আপনি আমাকে বলুন, অতনু শঙ্কর বাবুর ঠিকানা আপনার কাছে আছে? হ্যাঁ, একটু দাঁড়ান, আমি বলছি। আমাদের গ্যালারির রেজিস্টারে সমস্ত মূর্তিকারের নাম ঠিকানা রয়েছে। এই যে আমি পেয়েছি। অতনু শঙ্কর, অ্যাড্রেস 14 নম্বর গোপালকৃষ্ণ লেন, সোনাগড়। ওকে, থ্যাংক ইউ মধুসূদন বাবু। তার মানে এটাই হলো অতনু শঙ্কর বাবুর বাড়ি। নমস্কার অতনু শঙ্কর বাবু। বলুন কি ব্যাপার? আর এত রাতে আপনি আমার বাড়িতে? আর আপনি কে? আগে আমি হলাম ডিটেকটিভ সত্যপ্রকাশ। আপনার বানানো এই মূর্তির ব্যাপারে কথা বলতে এসেছি। ওই মূর্তির ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আমি এখন মূর্তি বানাই না। কিন্তু আপনার বানানো এই মূর্তিটার ব্যাপারে আমাকে জানতেই হবে। এখনই এই অভিশপ্ত মূর্তিটাকে আমার কাছ থেকে সরান। এক্ষুনি নিয়ে যান। এই মূর্তিটা আমায় বরবাদ করে দিয়েছে। বরবাদ করে দিয়েছে মানে? আমাকে সবকিছু খুলে বলুন, সবটা বলুন। ওই রাতে আমি মূর্তিটাকে সম্পূর্ণ করার পর তখনই উমা শঙ্কর আমার বাড়িতে এলো। না না উমা শঙ্কর, না, এই মূর্তিটা আমি তোকে দিতে পারবো না ভাই, দিতে পারবো না। তুই এর আগেও জোর করে মূর্তি আমার থেকে নিয়ে বিক্রি করেছিস, আমি কিচ্ছু বলিনি। কিন্তু এই মূর্তিটা আমার ভীষণ প্রিয়, আমি তোকে দিতে পারবো না। আমি বলছি আমাকে দিয়ে দাও দাদা, নয়তো আমি তোমাকে শেষ করে দেব। দেব না, আমি দেব না। দেবে না? তাহলে তো তুমিও আর বাঁচবে না। উমা শঙ্কর, আমার মূর্তিটা নিয়ে যাস না। ও মাই গড! সব শুনেছ তো সত্যপ্রকাশ? কিন্তু ওই মূর্তির বাচ্চাটা কাঁদে কেন? ওতে আমার আত্মাই এতদিন ধরে বন্দী ছিল। তোমায় সব বলার পরে আজ আমি মুক্তি পেলাম। শোনো সত্যপ্রকাশ, সবাইকে বলো যে অতনু শঙ্কর আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছিল।